গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং। আমরা ডিএফ ব্লকের গত সপ্তাহ অবধি আমরা ডিএফ ব্লক এলিমেন্টস বলে আমাদের যে ক্লাস 12 সেমিস্টার 4 এ চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের বেশ কিছু অংশ কিছুটা আমরা ডিসকাস করেছি। রাদার ডি ব্লক এলিমেন্টস এর যা যা কেমিস্ট্রি পড়ানোর ছিল সেটা আমরা অলরেডি পড়িয়ে দিয়েছি। তো এবারে রয়েছে পড়িয়ে দিয়েছি বলতে ডি ব্লক এলিমেন্ট থেকে পটাশিয়াম ডাইক্রোমেটটা একটু ডিসকাস করা বাকি। আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অবধি ডিসকাস করেছিলাম। তো পটাশিয়াম ডাইক্রোমেট একটা ছোট্ট পার্ট ডিসকাস করা বাকি, যেটা আমি আজকে করে দিচ্ছি। তার সঙ্গে মূলত আজকে আমরা যে বিষয়টার উপরে ফোকাস করব দ্যাট ইজ আমাদের এফ ব্লক এলিমেন্টস, অর্থাৎ আমরা এফ ব্লক মৌলগুলোর উপর, অর্থাৎ এই যে আমাদের এফ ব্লক এলিমেন্ট গুলো আছে বা এই যে আমাদের এফ ব্লক মৌলগুলো আছে, এই এফ ব্লক মৌলগুলোর যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলোকে আমরা একটু ডিসকাস করব। তো প্রথমত আগে শুরুতেই একটা কথা বলে রাখি যে ডি ব্লক এলিমেন্ট থেকে যেরকম প্রশ্ন আসে, ডি ব্লক এলিমেন্ট থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে বা যতটা প্রশ্ন আসে, এফ ব্লক এলিমেন্ট থেকে কিন্তু ততটা প্রশ্ন আসে না। এফ ব্লক এলিমেন্টটা কিন্তু কম্পারেটিভলি বলতে পারি ডি ব্লকের থেকে একটু লেস ইম্পর্টেন্ট, বাট অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে চ্যাপ্টারটায় বা পোর্শনটায়, তো যেগুলো আমাদের শেখা অত্যন্ত জরুরি। তো আর সময় নষ্ট না করে চলো আমরা স্টার্ট করি দি কেমিস্ট্রি অফ এফ ব্লক এলিমেন্টস, অর্থাৎ বেসিক কেমিস্ট্রি অফ এফ ব্লক এলিমেন্টস, এফ ব্লক মৌলগুলোর বেসিক কেমিস্ট্রি। তো এফ ব্লক এলিমেন্টের বেসিক কেমিস্ট্রিতে যাওয়ার আগে আমি একটু ডি ব্লকের ছুটে যাওয়া একটা অংশ পটাশিয়াম ডাইক্রোমেট, সেটার যাবতীয় বিষয়গুলো আমরা ডিসকাস করি। তো প্রথমত পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট মানে হলো, আমরা প্রত্যেকেই জানি হোয়াট ইজ পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে K2Cr2O7। পটাশিয়াম ডাইক্রোমেট একটা অতি পরিচিত ওয়েল নোন অক্সিডাইজিং সাবস্টেন্স, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই অত্যন্ত পরিচিত অত্যন্ত কাছের একটা জারক পদার্থ, অত্যন্ত কাছের একটা অক্সিডাইজিং সাবস্টেন্স হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এবারে এই পটাশিয়াম ডাইক্রোমেটটা আমরা ল্যাবরেটরিতে যে প্রিপেয়ার করি, পটাশিয়াম ডাইক্রোমেটটা ল্যাবরেটরিতে প্রিপেয়ার করা হয় কিন্তু মূলত ক্রোমাইট ওর থেকে। পটাশিয়াম ডাইক্রোমেটটা ল্যাবরেটরিতে প্রিপেয়ার করা হয় ক্রোমাইট ওর থেকে। আমরা গতদিন বলেছিলাম এই যে দুটো কম্পাউন্ড আমাদের আছে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এদের ক্ষেত্রে আমাদের মূলত যে জায়গাটা বা যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে এদের প্রিপারেশন, এদের বেসিক জেনারেল ক্যারেক্টার্স এবং এদের ক্ষেত্রে এরা কি ধরনের রিঅ্যাকশনে পার্টিসিপেট করে সেটা। তো প্রথমেই আমি বলে দিই যে পটাশিয়াম ডাইক্রোমেট কিন্তু একটা অতি পরিচিত জারক পদার্থ, অর্থাৎ ভেরি ওয়েল নোন অক্সিডাইজিং সাবস্টেন্স। আমরা বিভিন্ন ক্ষেত্রে অর্গানিক ইনঅর্গানিক রিঅ্যাকশনে দেখেছি যে পটাশিয়াম ডাইক্রোমেটকে কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি, খুব কি বলবো, খুব সাধারণভাবে বারবার অক্সিডাইজিং সাবস্টেন্স বা জারক পদার্থ হিসেবে আমরা ব্যবহার করি। তো এবারে প্রথমত আমরা বলে দিই যে এই যে পটাশিয়াম ডাইক্রোমেটকে আমরা যে ক্রোমাইট ওর মানে ক্রোমাইট আকরিক থেকে আমরা পটাশিয়াম ডাইক্রোমেটকে যে প্রস্তুত করব, সেই প্রস্তুতির কয়েকটা পদ্ধতি আছে। তো প্রথম স্টেপে আমরা যেটা করব, ভালো করে একটু মন দিয়ে দেখবে, প্রথম স্টেপে আমরা যেটা করেছি যে প্রিপারেশন অফ সোডিয়াম ক্রোমেট। প্রথমত পটাশিয়াম ডাইক্রোমেট প্রস্তুত করার জন্য এই যে আমরা ক্রোমাইট ওরটার কথা বললাম, ক্রোমাইট ওর, এবং এই ক্রোমাইট ওর এটার একটা পাউডার ফর্ম, অর্থাৎ এটাকে ডাস্ট ফর্মে নিয়ে সেটাকে সোডিয়াম অথবা পটাশিয়াম কার্বনেটের প্রেজেন্সে ও মুক্ত হাওয়াতে মানে ওপেন এয়ারে হিট করা হয়। তাহলে আমরা কি করলাম, ক্রোমাইট ওরটা নিলাম, তার সঙ্গে আইদার সোডিয়াম কার্বনেট অথবা পটাশিয়াম বাইকার্বনেট মিক্স করলাম এবং ওপেন এয়ারে সেটাকে ফিউজ করলাম। আফটার দিস রিঅ্যাকশন সোডিয়াম ক্রোমেট মলিকিউলটা তৈরি হয়। সোডিয়াম ক্রোমেট বলে একটা মলিকিউল তৈরি হয় যেটার কালার হচ্ছে ইয়েলো, এই যে সোডিয়াম ক্রোমেট Na2CrO4। এবার এই যে Na2CrO4, এই Na2CrO4টা তৈরি হওয়ার পর আমরা রিঅ্যাকশনটাকে ফার্দার পরের স্টেপে নিয়ে যাই এবং পরের স্টেপে যে রিঅ্যাকশনটা হয় যে সোডিয়াম ক্রোমেটকে আমরা সবার প্রথম কি করি, সোডিয়াম ডাইক্রোমেটে কনভার্ট করি। কিভাবে কনভার্ট করা হয় দেখো, এই যে আমাদের সোডিয়াম ক্রোমেট, এই সোডিয়াম ক্রোমেটের সঙ্গে H2SO4 রিঅ্যাকশন করানো হয়। সোডিয়াম ক্রোমেট মানে এই যে গত স্টেপে যে সোডিয়াম ক্রোমেটটা আমরা প্রস্তুত করলাম, সেই সোডিয়াম ক্রোমেটটাকে ওই স্টেপ থেকে ফিল্টার করে প্রথমে বার করে নেওয়া হলো, অর্থাৎ ছেঁকে নিয়ে সোডিয়াম ক্রোমেটটাকে আলাদা করা হলো। সোডিয়াম ক্রোমেটটাকে ছেঁকে আলাদা করার পর তারপরে আমরা কি করব, H2SO4 এর সঙ্গে ওটাকে রিঅ্যাকশন করিয়ে অ্যাসিডিফাই করব এবং অ্যাসিডিফাই করার পর দেখা যাবে এই যে আমাদের সোডিয়াম ডাইক্রোমেট, এই সোডিয়াম ডাইক্রোমেটের একটা অরেঞ্জ কালার সলিউশন তৈরি হয়েছে। বাট আমাদের এখানে টার্গেট হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট প্রিপেয়ার করা। তো এই অবধি আমরা কি করলাম, এই অবধি আমরা সোডিয়াম ক্রোমেট থেকে সোডিয়াম ডাইক্রোমেট অবধি বানিয়ে ফেললাম। এবার সোডিয়াম ক্রোমেট থেকে সোডিয়াম ডাইক্রোমেট অবধি বানিয়ে ফেলার পর আমরা
এই সোডিয়াম ডাইক্রোমেটটাকে এবারে পটাশিয়াম ডাইক্রোমেটে কনভার্ট করব, which is a very simple process. তো সোডিয়াম ডাইক্রোমেটকে পটাশিয়াম ডাইক্রোমেটে কনভার্ট করার উপায় কি? সোডিয়াম ডাইক্রোমেট, দেখো সোডিয়াম ডাইক্রোমেট অ্যাকচুয়ালি সোডিয়াম ডাইক্রোমেট ইজ মোর সলিউবল দ্যান পটাশিয়াম ডাইক্রোমেট। সোডিয়াম ডাইক্রোমেট কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট থেকে অনেক বেশি সলিউবল, এবং এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে। The latter is therefore prepared by treating a solution of sodium dichromate with KCl। তাই জন্য বলছে পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম ডাইক্রোমেটটা যেহেতু বেশি সলিউবল, তাই যখনই আমি সোডিয়াম ডাইক্রোমেটের সঙ্গে KCl এর রিঅ্যাকশন করাবো, KCl এর মধ্যে থাকা পটাশিয়ামটা কি করবে, সোডিয়াম ডাইক্রোমেটের মধ্যে থাকা সোডিয়ামটাকে রিপ্লেস করে দেবে, এবং আমরা সেক্ষেত্রে যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট। সেক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে আমরা কি করলাম, একবার একটু ঝটপট রিপিট করি। প্রথমে ক্রোমাইট ওর গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে সোডিয়াম কার্বনেট পটাশিয়াম কার্বনেট মিশিয়ে ওপেন এয়ারে সেটাকে ফিউজ করলাম। ফিউজ করলে ইনিশিয়ালি তৈরি হলো সোডিয়াম ক্রোমেট। সেই সোডিয়াম ক্রোমেটটাকে ছেঁকে ফেকে নিয়ে ফিল্টার করে নিয়ে তার মধ্যে H2SO4 দিয়ে ওটাকে অ্যাসিডিফাই করে ফেললাম। অ্যাসিডিফাই করে ফেলার পর তৈরি হয়ে গেল আমাদের সোডিয়াম ডাইক্রোমেট। এবার এই সোডিয়াম ডাইক্রোমেট অত্যন্ত সলিউবল ইন ওয়াটার, হাইলি সলিউবল ইন ওয়াটার। তাই জন্য আমরা কি করলাম, সোডিয়াম ডাইক্রোমেটের সঙ্গে KCl এর রিঅ্যাকশন করালাম। এই পটাশিয়ামটা কি করলো, এখানকার সোডিয়ামকে রিপ্লেস করলো। দেখো পটাশিয়ামটা সোডিয়ামের জায়গায় চলে এসেছে, সোডিয়ামটা পটাশিয়ামের জায়গায় চলে এসেছে, এবং পটাশিয়াম ডাইক্রোমেট আমরা প্রিপেয়ার করতে পারলাম, অ্যালং উইথ NaCl তৈরি হলো। পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্নটা আসে যে ক্রোমাইট আকরিক থেকে কিভাবে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট প্রিপেয়ার করবে। এই স্লাইডটায় যেটুকু লেখা আছে ইটস মোর দ্যান এনাফ। যদি এটুকু লিখতে পারো ফুল মার্কস কনফার্ম, আমার গ্যারান্টি থাকলো এটুকু লিখে দাও, ফুল মার্কস কনফার্ম। এবারে ব্যাপারটা হচ্ছে যারা বাংলায় পড়বে তারা ভাবছো যে এখন তো বাংলাটা পাইনি, ভাই বাংলা নোটটা পেয়ে যাবে। এই ক্লাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কমপ্লিট PDF বাংলা এবং ইংরাজি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও, প্রিন্ট আউট করে নাও, করে তোমাদের পড়া শুরু করো। বাট আগে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডটা রেডি করো ভাই, সেটার পরীক্ষাটা ভালো করে দাও, তারপরে DF ব্লকে ফোকাস করো। DF ব্লক তো পড়ানো রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট এবার আমরা চলে আসবো প্রপার্টিজ। পটাশিয়াম ডাইক্রোমেট প্র্যাকটিক্যালি আমরা প্রত্যেকেই ল্যাবরেটরিতে দেখেছি। পটাশিয়াম ডাইক্রোমেট প্র্যাকটিক্যালি আমরা প্রত্যেকেই ল্যাবরেটরিতে দেখেছি। ল্যাবরেটরিতে পটাশিয়াম ডাইক্রোমেটকে দেখা যায়, এবং এটা কিন্তু একটা ক্রিস্টালাইন সলিড। পটাশিয়াম ডাইক্রোমেট কিন্তু একটা ক্রিস্টালাইন সলিড, অরেঞ্জ কালারের ক্রিস্টাল, যার মেল্টিং পয়েন্ট হচ্ছে 670 কেলভিন। মেল্টিং পয়েন্ট মনে রাখাটা ম্যান্ডেটরি নয়, যদি মনে করো যে মেল্টিং পয়েন্টটা একটু মনে রাখবো তাহলে ব্যাপারটা একটু কম্প্যাক্ট হয়। এবারে বলছে ইট ইজ অ্যাপ্রিসিয়েবলি সলিউবল ইন হট ওয়াটার বাট মডারেটলি সলিউবল ইন কোল্ড ওয়াটার। বলছে যদি গরম জলে দেওয়া হয়, গরম জলে কিন্তু এটার সলিবিলিটি বেশ হাই, বাট কোল্ড ওয়াটারে এটা একটু ধীরে ধীরে সলিউবল হয়, সলিউবল হয়ে যায়, ডিজলভ হয়ে যায়, বাট একটু ধীরে ধীরে হয়। নেক্সট, দি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ হিটিং এফেক্ট। হিটিং এফেক্ট, হোয়াট হ্যাপেন্স when potassium dichromate is heated? পটাশিয়াম ডাইক্রোমেট হিট করার সময় প্র্যাকটিক্যালি পটাশিয়াম ডাইক্রোমেটটাকে যখন আমরা হিট করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ভেরি অনেক সময় প্রশ্নটা এরকম ভাবে হয় যে পটাশিয়াম ডাইক্রোমেটের উপরে তাপের প্রভাব আলোচনা করো, এক্সপ্লেন দি এফেক্ট অফ হিট অন পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটকে যদি আমরা হিট করি, পটাশিয়াম ডাইক্রোমেটটা চেঞ্জ হয়ে যায় পটাশিয়াম ক্রোমেট, তার সঙ্গে ক্রোমিয়াম অক্সাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়। দিস ইজ দি হিটিং এফেক্ট অফ পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটকে হিট করলে তাহলে কি পাবো, পটাশিয়াম ক্রোমেট পাবো, তার সঙ্গে ক্রোমিয়াম অক্সাইড পাবো, তার সঙ্গে আমরা পাবো হচ্ছে অক্সিজেন। নেক্সট, এবারে ওয়ান সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এফেক্ট অফ পিএইচ। এফেক্ট অফ পিএইচ পটাশিয়াম ডাইক্রোমেটের উপরে বা পটাশিয়াম ক্রোমেটের উপরে এফেক্ট অফ পিএইচ কি? যদি পটাশিয়াম ক্রোমেট মানে কোন একটা সলিউশনের মধ্যে পটাশিয়াম ক্রোমেট আছে, সেই সলিউশনটাকে যদি অ্যাসিডিফাই করা হয়, অর্থাৎ আমাদের পিএইচটাকে যদি ডিক্রিজ করানো হয়, তাহলে ক্রোমেটটা ডাইক্রোমেটে চলে যাবে। এবং যদি আমরা পিএইচটাকে ইনক্রিজ করি, মানে পিএইচটাকে কোনো কারণে যদি বাড়িয়ে দিই, অর্থাৎ H+ আয়ন যদি রিমুভ করা হয়, মানে বেসিসিটি যদি বাড়ানো হয় অথবা অ্যাসিডিক প্রপার্টি যদি কমানো হয়, পিএইচটা যদি বাড়ানো হয়, মাথায় রাখবে কম পিএইচ কমিয়ে দিলে ক্রোমেট থেকে ডাইক্রোমেটে যায়। আই রিপিট, পিএইচ কমিয়ে দিলে কি হয়, পিএইচ কমিয়ে দিলে ক্রোমেট টু ডাইক্রোমেট, এটা হচ্ছে ক্রোমেট, CHRO ক্রোমেট, এবং এটা হচ্ছে ডাইক্রোমেট। পিএইচ কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রোমেটটা ডাইক্রোমেটে কনভার্ট হয়ে যায়, আর পিএইচ বাড়িয়ে দিলে ডাইক্রোমেটটা ক্রোমেটে কনভার্ট হয়ে যায়। নেক্সট, যেটা আমি বলছিলাম, এই যে এখানে যে রিঅ্যাকশনটা সম্পর্কে আমি বলেছি, এটা হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের অক্সিডাইজিং নেচার। আমরা ক্লাস 11-এ সেমিস্টার 2-তে যখন রেডক্স বলে চ্যাপ্টারটা পড়েছিলাম, তখন আমরা একটা জায়গা ডিসকাস করেছিলাম যে রেডক্স চ্যাপ্টারে কিন্তু আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের এই রিঅ্যাকশনটা দেখেছিলাম, যে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে এই যে Cr2O7 2- সেটা 6টা ইলেকট্রন ট্রান্সফার করে 2Cr3+ করে, আর অক্সিজেন ব্যালেন্স করার নিয়ম কি ছিল, এদিকে 7টা অক্সিজেন, তাহলে এদিকে 7টা ওয়াটার, সেম সাইডে 14টা H2O। এইটা হচ্ছে
মানে ও অ্যাকচুয়ালি নিজে রিডিউসড হলো, এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +6 এবং ও কি করলো +6 থেকে +3 হলো, মানে নিজে বিজারিত হয়ে গেল, নিজে রিডিউসড হয়ে গেল, তাহলে ও অন্যকে কি করবে, ও কিন্তু অন্যকে অক্সিডাইজ করবে। দ্যাট ইজ ওয়াই পটাশিয়াম ডাইক্রোমেট কিন্তু অত্যন্ত পরিচিত, অত্যন্ত মানে নোন একটা জারক পদার্থ, অক্সিডাইজিং সাবস্টেন্স। তো দেখ কিছু রিঅ্যাকশন আমি একটু আলোচনা করে দিই, তোরা মনে করে দেখ। পটাশিয়াম ডাইক্রোমেটের প্রেজেন্সে Fe2+ আয়ন জারিত হয়ে কি হয়েছিল, Fe3+ আয়ন হয়েছিল। I- আয়ন জারিত হয়ে কি হয়েছিল, I2 হয়েছিল। মনে পড়ে এই যে রিঅ্যাকশন গুলো, এই যে কনভার্সন গুলো, এগুলো আমরা পড়েছিলাম, মনে পড়ে? আচ্ছা, দেখবি যে ওখানে আমরা ব্যালেন্সিং পড়েছিলাম, আয়ন ইলেকট্রন মেথড বা অক্সিডেশন নাম্বার মেথডে আমরা ব্যালেন্স পড়েছিলাম। ধরেন এখানে যদি SO3 2- থাকে, SO3 2- থাকে, সেটা চেঞ্জ হয়ে যাবে SO4 2-। যদি এখানে C2O4 2- থাকে, C2O4 2- মানে অক্সালেটকে চেঞ্জ করে দেয় কার্বন ডাই অক্সাইড। মনে পড়ে এই ব্যালেন্সিং গুলো সব আমরা করেছিলাম, এই ব্যালেন্সিং গুলো কিন্তু আমাদের করতে হয়েছিল। SN যদি 2+ থাকে, SN2+ কে ও কি করে, জারিত করে SN4+ এ কনভার্ট করে দেয়। এই প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন এখান থেকে এখানে গেলে একটা ইলেকট্রন বেরোলো, এখান থেকে এখানে গেলে দুখানা ইলেকট্রন বেরোলো, অ্যাকচুয়ালি এখান থেকে এখানে গেলে দুখানা ইলেকট্রন বেরোলো, এখান থেকে এখানে গেলে দুখানা ইলেকট্রন বেরোলো, এখান থেকে এখানে গেলে দুখানা ইলেকট্রন বেরোলো। অর্থাৎ এই প্রত্যেকটা হচ্ছে অক্সিডেশন। এই অক্সিডেশন গুলো হয়, এই অক্সিডেশন গুলো হয় ইন প্রেজেন্স অফ পটাশিয়াম ডাইক্রোমেট, অ্যাকচুয়ালি ইন প্রেজেন্স অফ পটাশিয়াম ডাইক্রোমেট। অক্সিডেশন রিঅ্যাকশন গুলো কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটের প্রেজেন্সে হয়, এবং এই রিঅ্যাকশনে পটাশিয়াম ডাইক্রোমেট নিজে রিডিউস হয়ে যায়, নিজে বিজারিত হয়ে যায়। তাহলে কি হচ্ছে, নিজে বিজারিত হয়ে গিয়ে কি করছে, Cr3+ আয়ন বানাচ্ছে। তার মানে get reduced itself and oxidizes others, therefore oxidizing substance, জারক পদার্থ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হলো। আজকে কমেন্ট করা যাচ্ছে না, আজকে কমেন্টে কথা বলা হচ্ছে না, বিকজ দিস ক্লাস ইজ আ রেকর্ডেড ক্লাস, কমপ্লিটলি রেকর্ডেড ক্লাস, এটা লাইভ সেশন নয়। ডিউ টু সার্টেন ইস্যুস, ডিউ টু সার্টেন টেকনিক্যাল ইস্যুস, আজকে লাইভ ক্লাসটা নেওয়া পসিবল হলো না। সো দিস ইজ আ রেকর্ডেড ভার্সন। মন দিয়ে পুরোটা দেখে নাও, খুব ছোট ক্লাস, ঝটপট করে এই ব্লগটা রেডি হয়ে যাবে। দেখো নেক্সট, এবার আমরা চলে আসি এই যে এখানে প্রপার্টিজ বলে যে আমি এটা বলেছি, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল্যাবরেটরিতে আমাদের যখন আমরা ইনঅর্গানিক স্যাম্পল গুলোর ক্ষেত্রে বিভিন্ন যে কোয়ালিটেটিভ অ্যানালিসিস গুলো করি, সেই কোয়ালিটেটিভ অ্যানালিসিস গুলোর মধ্যে একটা অত্যন্ত মানে পরিচিত টেস্ট হচ্ছে এটা। এখানে Cl- আইডেন্টিফিকেশন হয়, Cl- আইডেন্টিফিকেশন, Cl- মানে ক্লোরাইড আয়ন আইডেন্টিফিকেশন হয়। এবং এই টেস্টটার আমাদের নাম কি, এই টেস্টটার নাম হচ্ছে ক্রোমিল ক্লোরাইড টেস্ট। এই টেস্টটার আমাদের নাম কি, এই টেস্টটার আমাদের নাম হচ্ছে ক্রোমিল ক্লোরাইড টেস্ট। ক্রোমিল ক্লোরাইড টেস্ট, ক্রোমিল ক্লোরাইড টেস্ট। কি করা হয়, পটাশিয়াম ডাইক্রোমেট নেওয়া হয় এবং সেই পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে একটা ক্লোরাইড সল্ট দেওয়া হয়। এই যে ক্লোরাইড সল্টটা এখানে দেওয়া হয়েছে, এটা NaCl নেওয়া হয়েছে নোন, তুমি কোনো আননোন ক্লোরাইড সল্টও নিতে পারো, ক্লোরাইড সল্ট নিতে পারো। এবং তার মধ্যে কি করা হয়, কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয়। এই যে H2SO4টা এখানে দেওয়া হয়েছে ভাই, এটা কিন্তু গাঢ়, এবং কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে মলিকিউলটা ক্রোমিল ক্লোরাইড, এই যে মলিকিউলটা ক্রোমিল ক্লোরাইড, এই ক্রোমিল ক্লোরাইড মলিকিউলটার একটা অরেঞ্জ রেড ফিউম তৈরি হয়। ফিউমটা একটু ঝাঁঝালো, অরেঞ্জ রেড ফিউম তৈরি হয়, এবং এই ফিউমটা দেখে আমরা Cl- আয়নকে কনফার্ম করতে পারি। অর্থাৎ যদি ওই টেস্ট টিউবের মধ্যে Cl- আয়ন প্রেজেন্ট থাকে, তবেই এই অরেঞ্জ রেড ফিউমসটা তৈরি হবে, অর্থাৎ লালচে কমলা ধরনের একটা ফিউম তৈরি হবে। যদি Cl- আয়ন না থাকে, তাহলে এটা কিন্তু হবে না। বারবার আসে ক্রোমিল ক্লোরাইড টেস্ট পরীক্ষায়, টেস্ট পেপার দেখে নাও, প্রশ্নবিচিত্রা দেখে নাও, বহুবার কিন্তু এসছে। কি তাহলে কি করছি আমরা, একটা টেস্ট টিউবে পটাশিয়াম ডাইক্রোমেট, মেটালিক ক্লোরাইড, মানে যে ক্লোরাইড লবণটাকে আমি শনাক্তকরণ করতে চাইছি, সেই ক্লোরাইড লবণ এবং গাঢ় H2SO4 মেশালাম। মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, ক্রোমিল ক্লোরাইড মানে CrO2Cl2
CrO2Cl2, এই ক্রোমিল ক্লোরাইড মলিকিউলটার একটা অরেঞ্জ রেড ফিউমস তৈরি হবে, যেটা একটু পাঞ্জেন্ট স্মেলের হবে, একটু ঝাঁঝালো গন্ধের হবে, এবং এইটাকে দেখে, এটা রং দেখে আমরা কিন্তু মলিকিউলটাকে আইডেন্টিফাই করব। এবং এই যে বিক্রিয়াটা কিন্তু Cl মাইনাস আয়ন আইডেন্টিফিকেশনের একটা রিয়াকশন। Cl মাইনাস আয়ন অর্থাৎ ক্লোরাইড আয়ন আইডেন্টিফিকেশনের একটা ভেরি নোন, অতি পরিচিত একটা ল্যাবরেটরি রিয়াকশন, কোয়ালিটেটিভ রিয়াকশন। এরপরে যে রিয়াকশনটাকে আমরা এখানে মেনশন করেছি সেটা হচ্ছে রিয়াকশন উইথ হাইড্রোজেন পারঅক্সাইড। রিয়াকশন মানে হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে যখন আমরা রিয়াকশন করি তখন আমাদের তৈরি হয় হচ্ছে ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড। এবং এই যে ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড তৈরি হয়, এই ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড মলিকিউলটা কি করে, ডিপ ব্লু কালারের একটা সলিউশন তৈরি করে। মনে করে দেখো, এই যে ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড, এটা রেডক্স স্ট্রাকচারে তোমরা রেডক্স রিয়াকশন চ্যাপ্টারে তোমরা করেছিলে, এবং রেডক্স রিয়াকশন চ্যাপ্টারে তোমরা কি করেছিলে, এই ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড মলিকিউলটা এরকম একটা ছবি বানিয়েছিলে, বাটারফ্লাই স্ট্রাকচার। এবং সেখানে আমরা দেখেছিলাম যে এখানে ক্রোমিয়ামটা হচ্ছে +6 অক্সিডেশন স্টেটে থাকে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে ডাইক্রোমেটের রিয়াকশনে কি হয়, ডাইক্রোমেটটা চেঞ্জ হয়ে যায় হচ্ছে ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড। ওকে, নেক্সট। এবারে আমরা আরেকটা জিনিস একটু এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যে এই ইউনিটে তাহলে আমরা দুটো আয়ন সম্পর্কে পড়লাম। একটা হচ্ছে ক্রোমেট আয়ন, দ্যাট ইজ CrO4 2-, আরেকটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন, দ্যাট ইজ Cr2O7 2-। এদের দুজনের ছবিটা আমাদের একটু দরকার ভাই, ক্রোমেট আয়নের ছবি হচ্ছে C ডবল বন্ড সিঙ্গেল বন্ড ও মাইনাস, এটা হচ্ছে ক্রোমেট আয়নের ছবি। এটার কালার হচ্ছে বেসিক্যালি ইয়েলো, এবং এটার ছবিটা হচ্ছে টেট্রাহেড্রাল অর্থাৎ চতুস্তলকীয়। এবারে যদি আমি ডাইক্রোমেটে চলে আসি, ডাইক্রোমেটটা কি, এটা হলো আমাদের এইটা হলো আমাদের একটা Cr2O7 2-। এখানে এই অক্সিজেনটা একটা ব্রিজ বন্ড ফর্ম করে থাকে, এবং এইটা হচ্ছে অরেঞ্জ কালারের হয়। তাহলে ক্রোমেট আয়নের ছবি হচ্ছে এইটা, ডাইক্রোমেট আয়নের ছবি হচ্ছে এইটা। পরীক্ষায় আসতে পারে যে ক্রোমেট আয়নের গঠনটা আঁকো, ডাইক্রোমেট আয়নের গঠনটা আঁকো। একেবারে টু দি পয়েন্ট যাচ্ছি, যা বলছি এখান থেকে কিন্তু ভাই কিছু বাদ দিও না। এখান থেকে কিছু বাদ দিলে চ্যাপ্টারটা হাত থেকে বেরিয়ে যাবে। একেবারে টু দি পয়েন্ট, এর থেকে কমানো যাবে না। তো দ্যাটস অল অ্যাবাউট পটাশিয়াম ডাইক্রোমেটে তাহলে আমরা প্রথম থেকে কি পড়লাম একবার জাস্ট ঝট করে রিপিট করে নিই। সেটা হচ্ছে প্রিপারেশন অফ পটাশিয়াম ডাইক্রোমেট, তার 3টে স্টেপ। তারপরে আমরা পড়লাম প্রপার্টিজ, হিটিং এফেক্ট অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটকে হিট করলে কি হয়। তারপরে আমরা কি পড়লাম, এফেক্ট অফ পিএইচ অর্থাৎ ক্রোমেট এবং ডাইক্রোমেটের মধ্যে যে ইন্টারচেঞ্জ হয় পিএইচ এর পরিবর্তনের জন্য, অর্থাৎ পিএইচ পরিবর্তিত করলে, দ্রবণের পিএইচ পরিবর্তিত করলে যে ইন্টারচেঞ্জ হয় সেটা আমরা পড়লাম। তারপরে ওর অক্সিডাইজিং নেচারটা দেখলাম যে ও কাদের অক্সিডেশন করতে পারে মোটামুটি। তারপরে আমরা ক্রোমিল ক্লোরাইড টেস্ট, হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে রিয়াকশন, এবং ফাইনালি এই দুটো। ওকে, নেক্সট এবার আমরা চলে আসব, কি হলো, একটা পেজ থাকার কথা, একটা পেজ থাকার কথা, তু কাহা, নিচে চলে গেছো বাবা, ये कहा आ गए हम यूं ही साथ चल के। আচ্ছা, এবারে আমরা শুরু করছি এফ ব্লক এলিমেন্ট। কম্পারেটিভ লেস ইম্পর্টেন্ট, অল্প পড়তে হবে, হালকা পড়তে হবে, পড়ে ঝটপট রেডি করে ফেলতে হবে। এফ ব্লক এলিমেন্ট অল্প পড়তে হবে, একদম মানে গ্যারান্টি বলছি, অল্প পড়তে হবে। যেটুকু পড়াচ্ছি সেটুকু পর, কোনো প্রশ্ন ছেড়ে আসতে হবে না। এটা আমি মানে একেবারে অ্যাসিওরেন্স দিচ্ছি যে কিছু ছেড়ে আসতে হবে না। যেটুকু বলছি সেটুকু পড়ে যা, বোর্ডস এর জন্য মোর দ্যান এনাফ। এফ ব্লক এলিমেন্টসকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট, ইনার ট্রানজিশন এলিমেন্টস, এবং এটাকে বাংলায় বলা হয় আভ্যন্তরীণ সন্ধিগত
মৌল, এটাকে বলা হয় আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। তো এই যে ইনার ট্রানজিশন এলিমেন্ট, এই ইনার ট্রানজিশন এলিমেন্টের মধ্যে, এই ইনার ট্রানজিশন এলিমেন্টের মধ্যে মূলত আসে হচ্ছে 4f সিরিজ, 4f সিরিজ, যাদেরকে আমরা বলি হচ্ছে কি বলি, 4f সিরিজ মানে এদেরকে আমরা বলি হচ্ছে ল্যান্থানাইডস। আরেকটা আসে হচ্ছে 5f সিরিজ, 5f সিরিজ, এদেরকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিনাইডস, অ্যাক্টিনাইডস। মডার্ন পিরিয়ডিক টেবিল পর্যন্ত, মানে পিরিয়ডিক টেবিলের ইতিহাসে একদম শুরু থেকে, যবে থেকে পিরিয়ডিক টেবিল নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে বা পিরিয়ডিক টেবিলটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, সেই সময় থেকে মডার্ন পিরিয়ডিক টেবিল অর্থাৎ আধুনিক পর্যায় সারণী অবধি এই দুটো গ্রুপ বা এই দুটো সিরিজ, এই দুটো সিরিজ অফ এলিমেন্টস, ওরা কিন্তু পিরিয়ডিক টেবিলে আজ অবধি জায়গা করতে পারলো না। ওরা কিন্তু সৎ ছেলে হয়ে থেকে গেল, ওরা কিন্তু পরিবারের বাইরেই থেকে গেল। অর্থাৎ পিরিয়ডিক টেবিলের যে মূল স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিলের যে মূল বডি, সেই বডিতে কিন্তু এদের জায়গা গঠন করতে পারলো না। সেই মানে ছিল না যে পুরোনো দিনের আমরা যে বাংলা সিনেমাগুলো দেখতাম, পুরোনো দিনের বাংলা সিনেমা, ম্যাক্সিমাম সিনেমার গল্প একই, যে প্রসেনজিৎ হচ্ছে বাড়ির বড় ছেলে এবং সেই বাড়ির বড় ছেলেটা হচ্ছে কোনো কারণে সৎ, কিন্তু প্রসেনজিৎ সেটা জানে না, অথচ প্রসেনজিৎ কিন্তু সারা পরিবারের জন্য বিরাট পরিশ্রম করে চলেছে, বিরাট খেটে চলেছে, তাদের একটা অবদান দিয়ে চলেছে। কিন্তু এন্ড অফ দি ডে বা সিনেমার শেষে বা সিনেমাটা চলাকালীন ইন্টারভেলে গিয়ে প্রসেনজিৎ জানতে পারলো যে আমার মানে ও যাকে এতদিন মা বলে ভাবতো সে ওর মা নয়। তো এখানে কেসটা খানিকটা সেই রকম, দে আর ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দি ওভারঅল কেমিক্যাল, মানে যতগুলো কেমিক্যাল এলিমেন্ট রয়েছে আমাদের, তাদের যে জগৎ রয়েছে, সেই জগতের একটা বিরাট ইম্পর্টেন্ট পার্ট ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড। কিন্তু ওরা সৎ, ওরা মেইন বডিতে জায়গা পায়নি, আজ অব্দি পায়নি। তো অসুবিধা কিছু নেই, মেইন বডিতে জায়গা পাক বা না পাক আমাদের পড়তে হবে। তো ল্যান্থানাইড মানে কারা? ল্যান্থানাইড মানে হচ্ছে সেরিয়াম থেকে, ল্যান্থানাইড মানে হচ্ছে সেরিয়াম থেকে লুটেশিয়াম 58 থেকে 71, অর্থাৎ 14টা এলিমেন্ট এখানে রয়েছে, আর এখানে অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম, এখানেও কিন্তু 14টা এলিমেন্ট রয়েছে, 14টা করে এলিমেন্ট রয়েছে। এদের মধ্যে সেরিয়াম থেকে লুটেশিয়াম এবং অ্যাক্টিনিয়াম থেকে হচ্ছে লরেন্সিয়াম, মানে এই 14টা করে এলিমেন্ট। তাহলে এই যে 14টা করে এলিমেন্টের কথা বললাম, এরা 14টা এবং 14টা, এই হচ্ছে 28টা আমাদের এফ ব্লক এলিমেন্ট। এবং এই 28টা এফ ব্লক এলিমেন্টের যদি আমরা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি, অর্থাৎ জিইসি, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হয়? এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা হয়, মনে কর NS 1 থেকে 2, পিরিয়ডিক টেবিলে আমি বহুবার পড়িয়েছি, N-1D 0 থেকে 1, আর N-2F 1 থেকে 14। এইটা হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্ট গুলোর এফ ব্লক এলিমেন্ট গুলোর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। মানে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা ফুলফিল হয়। এবার যদি তুমি বলো যে স্যার তাহলে ল্যান্থানাইডের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কি হবে স্যার? ল্যান্থানাইডের ক্ষেত্রে স্যার খুব সুন্দর হবে স্যার। ল্যান্থানাইডের ক্ষেত্রে কিরকম হবে দেখো, ধরে নাও এটাই যদি ল্যান্থানাইডের কথা আমি বলি, ল্যান্থানাইডের কথা বলি, তাহলে কিরকম হবে দেখ। আচ্ছা, এটাই যদি আমি ল্যান্থানাইডের ক্ষেত্রে বলি, ল্যান্থানাইডের ক্ষেত্রে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 6s2। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানটা এটাকে একটু চেঞ্জ করব, এটা NS2ই করব। 6s2 5D 0 থেকে 1, 4F 1 থেকে 14। এইটা হয়ে গেল স্পেসিফিক্যালি ল্যান্থানাইডের কনফিগারেশন। যদি শুধু ল্যান্থানাইডের কথা বলা হয়, এটা হলো ল্যান্থানাইডের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। এবার মনে কর কেউ বললো যে আমি অ্যাক্টিনাইডের ক্ষেত্রে তাহলে কি লিখবো স্যার?
অ্যাক্টিনাইডের ক্ষেত্রে খুব সুন্দর করে লিখতে পারবি বাবা, অ্যাক্টিনাইডের ক্ষেত্রে একই রকম ভাবে লিখতে পারবি, চিন্তার কোনো কারণ নেই। অ্যাক্টিনাইডের ক্ষেত্রে তোরা কি লিখবি, লিখবি 7s2, 7s মানে 6d 0 থেকে 1, তার আগে লিখবি 5f 1 থেকে 14, তার আগে লিখবি 5f 1 থেকে 14। তাহলে এদের ক্ষেত্রে দেখ, ল্যান্থানাইডের ক্ষেত্রে দেখ লাস্ট ইলেকট্রনটা, ল্যান্থানাইডের ক্ষেত্রে দেখ লাস্ট ইলেকট্রনটা কোথায় যাচ্ছে, 4f এ যাচ্ছে, তাই জন্য ল্যান্থানাইডকে 4f সিরিজ বলা হয়। আর অ্যাক্টিনাইডের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা কোথায় যায়, মানে একদম আউটার মোস্ট ইলেকট্রনটা কোথায় ঢোকে, 5f এ ঢোকে, তাই এদেরকে 5f সিরিজ বলা হয়। দিস ইজ দি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ল্যান্থানাইডস এন্ড অ্যাক্টিনাইডস, মানে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডের ক্ষেত্রে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হলো কিন্তু আমাদের এইটা। ওকে, এবারে মজার ব্যাপারটা হচ্ছে, তাহলে আমাদেরকে একটু ইলেকট্রনিক কনফিগারেশন গুলো একটু মানে কি বলবো মাথায় আছে, একটা কোনায় চলে গেছে, ওটাকে একটু রিলোড করে নিতে হবে, যে কিভাবে আমরা শিখেছিলাম যে আমরা কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো। দেখে নে, প্রত্যেকে একটু দেখে নে আমরা কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো। এখানে সমস্ত এলিমেন্ট গুলোকে আমি লিস্ট করে দিয়েছি, সমস্ত এলিমেন্ট গুলোকে আমি লিস্ট করে দিয়েছি। এদের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কিভাবে লিখছি ভালো করে মন দিয়ে দেখ, এদের ইলেকট্রনিক কনফিগারেশন আমি কিভাবে লিখছি। আমি বলেছিলাম প্রত্যেকের ক্ষেত্রে আমরা এইটা আগে লিখে দেবো, 4f 5d 6s2, মনে পড়ে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। 4f 5d 6s, 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 4f 5d 6s। প্রত্যেকের ইলেকট্রনিক কনফিগারেশনে এই পার্টটা কমন, 4f আছে 5d আছে 6s2 আছে, 4f আছে 5d আছে 6s2 আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা কমন। এবারে এবারে প্রত্যেকের 5d তে, প্রত্যেকের 5d তে আছে। ল্যান্থানামের কথাটা আমি একটু পরে বলছি, ল্যান্থানাম কিন্তু একটু আলাদা কেস। সেরিয়াম থেকে আমরা দেখব, মানে এখান থেকে আমরা দেখব প্রত্যেকের 5d তে কিন্তু 0 থাকে, প্রত্যেকের 5d তে কিন্তু 0 থাকে। এক্সেপশন হচ্ছে তিনখানা এলিমেন্ট, মনে করে দেখ, এক্সেপশন হচ্ছে তিনখানা এলিমেন্ট, প্রত্যেকের 5d 0 হয়, প্রত্যেকের 5d 0 হয়। এক্সেপশন হচ্ছে তিনখানা এলিমেন্ট, সেই তিনখানা এলিমেন্ট কে কে ছিল, সেই তিনখানা এলিমেন্ট ছিল সেরিয়াম, গ্যাডোলিনিয়াম, লুটেশিয়াম। অর্থাৎ ল্যান্থানাইডের ক্ষেত্রে প্রত্যেকের 5d তে আমরা 0 পাই এক্সেপ্ট সেরিয়াম, গ্যাডোলিনিয়াম, লুটেশিয়াম, সেরিয়াম, গ্যাডোলিনিয়াম, লুটেশিয়াম। এবারে দেখ, এবারে দেখ তাহলে ইলেকট্রন কাউন্ট করে আমরা বসাতে থাকি, ইলেকট্রন কাউন্ট করে যখন বসাবো, আর এদের প্রত্যেকের মানে এদের প্রত্যেকের ইলেকট্রনিক কনফিগারেশনে অ্যাকচুয়ালি কমন পার্ট হচ্ছে জেনন, মানে এদের আগে জেনন রয়েছে, মানে 54টা ইলেকট্রন রয়েছে। তাহলে এবারে দেখ, তাহলে এর হচ্ছে 58, তাহলে 54 এদিকে রয়েছে, 54 56 57, তাহলে 4f1, তাহলে 54 56 53 না 4f3, 54 56 4f4, তাহলে এটা হবে 4f5, এটা হবে 4f6, এটা হবে 4f7, এটা হবে 4f7, এটা হবে 4f8, এটা হবে 4f9, এটা হবে 4f10, এটা হবে 4f11, এটা হবে 4f12, এটা হবে 4f, ঠিক করলাম তো, 7 আর 2 9, 54 আর 9 63, 7 আর 3 10 64, 8 আর 2 10, সরি এখানে একটা জায়গায় মিস্টেক হো গেয়া, এটা 7, এটাও 7, 7 আর 2 9, 54, 8 আর 2 10, 54 আর 10, সরি এটা হবে হচ্ছে, এটা 9 হবে না, সরি 8 হবে, 8, এটা 9, এটা 10, 11, 12, এটা 13, এটা 14,
তাহলে কি হচ্ছে দেখি একবার, একটা হিসেবের মনে হচ্ছে গন্ডগোল করলাম রে ভাই। 7 আর 2 9, 54 আর 9 63, 7 আর 1 8 আর 2 10 64, 8 আর 2 10, তার মানে এটা 9 হবে, এখান থেকে 9 হবে এই জায়গাগুলো। হা হা হা, এটা 9 হবে, 2 তারিখা, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 14। তাহলে এই হয়ে গেল ল্যান্থানাইট গুলো ইলেকট্রনিক কনফিগারেশন। দেখ সবার ক্ষেত্রে কিন্তু আউটার মোস্ট ইলেকট্রনটা বা লাস্ট ইলেকট্রনটা কোথায় গেছে, 4f সাবশেলে গেছে। দ্যাট ইজ ওয়াই এদেরকে আমরা বলি হচ্ছে 4f সিরিজ। তাই তুই কোন ইলেকট্রনিক কনফিগারেশন গুলো মনে রাখবি, মানে এক্সেপশনাল ধরে রাখবি, সেরিয়াম, গ্যাডোলিনিয়াম এবং হচ্ছে লুটেশিয়াম। এই তিনটের ক্ষেত্রে আমাদের 5d সিরিজে ইলেকট্রন যায়, বাকি সবার ক্ষেত্রে কিন্তু আমাদের 5d0। আর 6s2টা সবার ক্ষেত্রে কমন, 4f এর ইলেকট্রনটা অ্যাকর্ডিংলি কাউন্ট করে করে বসানো হলো। এই হলো ইলেকট্রনিক কনফিগারেশন, এর বাইরে আর কিছু নেই। এবারে আমরা চলে আসি পরেরটা। আচ্ছা, যেটা আমি এখানে বলছিলাম যে এই যে ল্যান্থানাম, এটা কিন্তু এফ ব্লক এলিমেন্ট নয়, কারণ ল্যান্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 6s1 5d 4f0, মানে এর ক্ষেত্রে 4f এ কিন্তু কোনো ইলেকট্রন যায় না। তাহলে এটা কিন্তু আমাদের নট আ এফ ব্লক এলিমেন্ট, তাহলে ব্যাপারটা হচ্ছে, তাহলে এ তো এফ ব্লক এলিমেন্ট না, তাহলে মুশকিলটা হচ্ছে, তাহলে একে এদের সাথে রাখা হয়েছে কেন স্যার? অ্যাকচুয়ালি এই যে ল্যান্থানাম, এর প্রপার্টি গুলো এদের সঙ্গে, মানে এই ল্যান্থানামের প্রপার্টি এদের সঙ্গে অনেকটা সিমিলার, মানে ল্যান্থানামের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার এদের সঙ্গে অনেকটা সিমিলার, অনেকটা কাছাকাছি। তাই জন্য কিন্তু এই ল্যান্থানামকে আমরা এদের সঙ্গে কনসিডার করি যে এর প্রপার্টি অনেকটা ক্লোজ, অনেকটা কাছাকাছি। এফ ব্লক এলিমেন্ট নয়, বাট দেখা যাচ্ছে যে ফিজিক্যালি এর অ্যাবান্ডেন্স বা এর বিভিন্ন ফিজিক্যাল ক্যারেক্টার ল্যান্থানাইড মৌল অর্থাৎ সেরিয়াম থেকে লুটেশিয়াম অব্দি যে এলিমেন্ট গুলো আছে তাদের কাছাকাছি চলে যাচ্ছে, তাদের সঙ্গে সিমিলার। দ্যাট ইজ ওয়াই আমরা এদেরকে এর সঙ্গে একটু সঙ্গে থাকার একটা পারমিশন দিই আর কি। যাই হোক, এবারে এটাই এখানে আমি বলেছি। এখানে তাহলে আমি কি বলেছি একটু ভালো করে দেখ, খুব সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি যে বিকজ ল্যান্থানাম ক্লোজলি রিজেম্বলস দি ল্যান্থানয়েডস ইউজুয়ালি ইনক্লুডেড ইন এনি ডিসকাশন অফ ল্যান্থানয়েডস, যে কারণে এর প্রপার্টি গুলো ল্যান্থানাইডস বা ল্যান্থানয়েডস এর সঙ্গে সিমিলার বা কাছাকাছি। তাই ল্যান্থানাইডের ডিসকাশন যখন আমরা করি তখন ল্যান্থানামকে নিই। ভাই ওকে বাদ দিবি কেন, আশেপাশে বসে আছো, থাক না, অত ডিস্টার্ব করছে না। এবার একই রকম ভাবে অ্যাক্টিনিয়ামকেও কিন্তু আমরা অ্যাক্টিনাইড সিরিজের ডিসকাশনে নিই, এর বিকজ ওদের প্রপার্টি হচ্ছে অনেকটা কাছাকাছি, অনেকটা সিমিলার। কি হলো, পড়ানোর সময় পেনে কালি শেষ হয়ে যায়। ভেরি গুড, পেনটাও তোদের মতন হয়েছে, পড়া শুরু করলেই ঘুম পেয়ে যাচ্ছে। এবার হচ্ছে অ্যাটমিক রেডিয়াস অফ ল্যান্থানাইডস। ওয়ান্স এগেন খুব সুন্দরভাবে পড়ানো জিনিস। যখন আমরা বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, যখন আমরা ল্যান্থানাইড গুলোর ক্ষেত্রে বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, আমরা জানি সাইজ কি হয়, ডিক্রিজ করে। এবং এই যে সাইজ ডিক্রিজ করে, এই সাইজ ডিক্রিজ করার কেসটাকে আমরা কি বলেছিলাম মনে পড়ে? এই সাইজ ডিক্রিজ করার কেসটাকে আমরা বলেছিলাম ল্যান্থানাইট কন্ট্রাকশন, অর্থাৎ ল্যান্থানাইট সংকোচন। কেন সংকোচন ঢোকে, মানে ল্যান্থানাইট সংকোচন কেন হয়? বিকজ ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনস অর্থাৎ পার্থক্য সূচক যে ইলেকট্রন গুলো রয়েছে, ইলেকট্রনস এন্টার পুওর শিল্ডিং F সাবশেল, 4F সাবশেল। অ্যাকচুয়ালি যেহেতু শেষ ইলেকট্রন গুলো দুর্বল আবরণী ক্ষমতা সম্পন্ন F উপকক্ষে প্রবেশ করে, তাই জন্য ল্যান্থানাইট কন্ট্রাকশন হয়। এবং যখন আমরা সেরিয়াম থেকে লুটেশিয়ামের দিকে যাই, আমরা দেখি সাইজ ডিক্রিজ করছে। আমরা পড়েছিলাম, মনে করে দেখ, এই যে আমাদের শিল্ডিং এফেক্ট ছিল, অর্থাৎ আবরণী প্রভাব বলে আমরা পড়েছিলাম SPDF, মনে পড়ে? SPDF মনে পড়ে? SPDF। ওকে, তাহলে সাইজ বাদিক থেকে ডান দিকে গেলে ডিক্রিজ করছে, এটাই হচ্ছে আমাদের ল্যান্থানাইট কন্ট্রাকশন। এবারে আমরা চলে আসি অক্সিডেশন স্টেট।
আচ্ছা, অক্সিডেশন স্টেটে আগে তোকে বলে দিই, এই যে এলিমেন্ট গুলো আছে, না, এই এলিমেন্ট গুলো এদের প্রত্যেকের কিন্তু কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +3। এদের প্রত্যেকের কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +3। ফর অল দি এলিমেন্টস দি কমন অক্সিডেশন স্টেট ইজ +3। +3টা এরা সবাই দেখায়। এবার কিছু কিছু এলিমেন্ট আছে যারা +3 সঙ্গে +4টাও দেখায়, যেমন সেরিয়াম +4 দেখায়, প্রাসোডিমিয়াম +4 দেখায়, নিওডিমিয়াম +4 দেখায়, টার্বিয়াম +4 দেখায়, ডিসপ্রোসিয়াম +4 দেখায়। এরা সবাই +4 দেখায়, আবার যেমন যেমন ধর এই যে ইউরোপিয়াম হচ্ছে +2 দেখায়, স্যামারিয়াম হচ্ছে +2 দেখায়, তারপরে থুলিয়াম হচ্ছে +2টা শো করে, ইটারবিয়াম এটা হচ্ছে +2টা শো করে। অর্থাৎ এইগুলো এরা শো করে, মানে ম্যাক্সিমাম দেখা যায় যে এদের কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +3। কিছু কিছু এলিমেন্ট আছে যারা +4 অক্সিডেশন স্টেটটাকে শো করে। যেমন তোকে আমি বলি এই যে সেরিয়াম, ভাই সেরিয়াম, তুই বলবি যে স্যার সেরিয়াম +4 কেন দেখাচ্ছে? দেখ, জল করছে কারণ যে সেরিয়াম +4 কেন দেখাচ্ছে, সেরিয়ামের অ্যাকচুয়াল ইলেকট্রনিক কনফিগারেশন তো এইটা। তো সেরিয়াম যদি এখান থেকে 4টে ইলেকট্রন ছেড়ে দেয়, মানে 2, 3, 4টে, সেরিয়াম যদি এখান থেকে 4টে ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে সেরিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কার মতন হয়ে যাবে? জিরনের মতন, অর্থাৎ নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতন। তাহলে সেরিয়াম যে কারণে কিন্তু +4 অক্সিডেশন স্টেট দেখায়। যেমন তোকে যদি বলি যে তুই বলতে পারিস স্যার ইউরোপিয়াম +2 কেন দেখায়? আরে ভাই, ইউরোপিয়াম যদি 6s এ 2টো ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ওর 4f কি পাচ্ছে? ও কিন্তু 4f7 পাচ্ছে। ও যেহেতু 4f7 পাচ্ছে, আর আমরা জানি 4f7 মানে হাফ ফিল্ড উপকক্ষ, অর্ধপূর্ণ উপকক্ষ, হাফ ফিল্ড সাবশেল, আর হাফ ফিল্ড সাবশেলের স্টেবিলিটি বেশি হয়, তাই জন্য কিন্তু ইউরোপিয়াম +2 অক্সিডেশন স্টেট দেখায়। +2 অক্সিডেশন স্টেট দেখায়। বোঝা গেল? আশা করি বোঝা গেল। তো এবার একটু পয়েন্ট গুলো ঝটপট পড়ে নি। কি লিখেছি আমি এখানে? লিখেছি ভাই, লিখেছি ইন দি ল্যান্থানাইডস +2 and +3 অক্সিডেশন স্টেটস আর জেনারেলি সিন। এই দুটো দেখা যায়। +3 ইজ দি কমন অক্সিডেশন স্টেট। বলছে ল্যান্থানাইডের ক্ষেত্রে +2 এবং +3 এই দুটো জারণ অবস্থায় দেখা যায়, কিন্তু +3 জারণ অবস্থাটা হচ্ছে কমন অক্সিডেশন স্টেট বা সাধারণ জারণ অবস্থা। সবটা নোটে পেয়ে যাবে। তারপরে বলেছে হাউএভার অকেশনালি +2 and +4 ions in solution or solid compounds are also obtained। বলছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় +2 এবং +4 মানে +2 অক্সিডেশন স্টেট, +4 অক্সিডেশন স্টেটগুলো স্টেবিলিটি সলিউশন অথবা সলিড স্টেটে বেশি। এবারে যেটা বলছে যে দিস ইরেগুলারিটি অ্যারাইজেস মেইনলি ডিউ টু এক্সট্রা স্টেবিলিটি অফ হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড সাবশেল। বলছে এই যে ইরেগুলারিটি, মানে সবার +3 দেখানোর কথা, হঠাৎ করে কেউ +3 সঙ্গে +2ও দেখাচ্ছে, হঠাৎ করে কেউ +3 এর সঙ্গে +4ও দেখাচ্ছে। এই যে ইরেগুলারিটিটা প্র্যাকটিক্যালি আসে কেন? এই ইরেগুলারিটিটা প্র্যাকটিক্যালি আসে হচ্ছে কারণ আমরা দেখি যে অনেক সময় দুখানা ইলেকট্রন ছাড়লে ও হাফ ফিল্ড কনফিগারেশন পেয়ে যাচ্ছে, আমি দেখি যে ও দুখানা ইলেকট্রন ছাড়লে ও ফুল ফিল্ড কনফিগারেশন পেয়ে যাচ্ছে, আমি দেখি যে ও দুখানা ইলেকট্রন ছেড়ে দিলে তোর ইনার্ট গ্যাস কনফিগারেশন পেয়ে যাচ্ছে। তাই জন্যই ব্যতিক্রমগুলো চলে আসে। বেসিক্যালি ওদের সবার কিন্তু 3টে করে, মানে +3 অক্সিডেশন স্টেট দেখানোর কথা, ওটাই ওদের কমন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় +2 +4 দেখা যাচ্ছে বিকজ অফ অ্যাডিশনাল ইলেকট্রনিক স্টেবিলিটি অফ দি হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। চলো তাহলে তারপরে দেখি কি বলছে। তাহলে আমি এখানে কয়েকটা এক্সাম্পল একটু বলে নিই তোকে। আরেকবার একটু বলে দিই। যেমন মনে কর এটার ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম এটার ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হচ্ছে 70। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? জেনন 4f 5d 6s 6s এ 2টো, 5d তে 0। তাহলে দেখ জেননের হচ্ছে কত আমাদের 54 আর 2 কত? 56। তাহলে এখানে আমাদের অটোমেটিক্যালি কত হবে? 14। তাহলে এবার ও যদি মনে কর দুখানা ইলেকট্রন ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে ও যদি YB+2 বানায়, তাহলে YB+2 বানালে ও ইলেকট্রনিক কনফিগারেশন কি পাচ্ছে? জেনন 4f14। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে 4f14, এই 4f14টা কি? ফুল ফিল্ড মানে কি? স্টেবল। তাহলে এই যে
ও ও তো +2 অক্সিডেশন স্টেট দেখাবে, +3 ওর দেখানোর কথাও দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে ও কিন্তু +2টাও দেখাবে। আবার মনে কর ইউরোপিয়ামের ক্ষেত্রে চলে আসি, এই যে এইমাত্র আমরা বললাম ইউরোপিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি, জেনন 4f7 5d0 6s2, 4f7 5d0 6s2, ইউরোপিয়ামে 63। এবার ও যদি মনে কর দুটো ইলেকট্রন রিলিজ করে দেয়, দুটো ইলেকট্রন রিলিজ করে দিয়ে ও যদি মনে কর ইউরোপিয়াম +2 তে চলে আসে, তাহলে ও ইউরোপিয়াম +2 তে ও কি পাচ্ছে, জেনন পাচ্ছে, তার সঙ্গে ও দেখতে পাচ্ছে যে ওর 4f টা 7। এবার 4f টা 7 মানে কি, ওর 4f টা হাফ ফিল্ড হয়ে গেল। তাহলে যখনই ওর 4f টা হাফ ফিল্ড, যখনই ওর 4f টা হাফ ফিল্ড, 4f টা হাফ ফিল্ড মানে কি, হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল, তো তাই জন্য ইউরোপিয়াম কিন্তু +2 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে, এও কিন্তু +2 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে। এবার মনে কর একই রকম ভাবে যে সেরিয়ামের কথাটা তোকে বললাম, সেরিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি, সেরিয়ামের হচ্ছে 58, সেরিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি, জেনন জেনন 4f1 5d1 6s2। তাহলে ও যদি 4খানা ইলেকট্রন ছেড়ে দেয়, ও যদি 4খানা ইলেকট্রন ছেড়ে দেয় এবং সেরিয়াম +4 বানায়, তাহলে ওর ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে, জেননের মতন কনফিগারেশন, অর্থাৎ ইনার্ট গ্যাস কনফিগারেশন, ইনার্ট গ্যাস কনফিগারেশন, ইনার্ট গ্যাস কনফিগারেশন। যেহেতু ইনার্ট গ্যাস কনফিগারেশন, তাই জন্য কি এটা ভেরি স্টেবল, তাই জন্য সেরিয়াম কি করে, +3 দেখানোর সঙ্গে সঙ্গে +4ও দেখায়। আশা করি কেসগুলো ক্লিয়ার হলো। যখনই কোনো একটা এলিমেন্ট ছন্দ থেকে বেরিয়ে যাবে, ট্র্যাক থেকে বেরিয়ে গিয়ে ডিফারেন্ট অক্সিডেশন স্টেট দেখাবে, সেই অক্সিডেশন স্টেট দেখানোর পেছনে কিন্তু কোনো অ্যাডিশনাল স্টেবিলিটি থাকবে, অর্থাৎ ওকে তো কিছু পেতে হবে, যার জন্য সবার মধ্যে থাকা একটা লাইন থেকে বেরিয়ে আসবে, সেটা হচ্ছে অতিরিক্ত স্টেবিলিটি, ইলেকট্রনিক স্টেবিলিটি। নেক্সট, এবারে এখানে এই কথাগুলোই লেখা আছে। The formation of Ce+4 is favored by noble gas configuration, but it is strong oxidizing nature as it tends to revert to its common oxidation state. দেখ, অতিরিক্ত স্টেবিলিটি পেয়ে তুই +4 গেছিস, ভালো কথা, অতিরিক্ত স্টেবিলিটি পেয়ে +4 গেছিস তুই, ভালো কথা, কিন্তু এই যে বলে না যে মানে ওই যে বলে ঘর কা ভুলা আগার ঘর পেই লট আয়, ব্যাপারটা হচ্ছে সেইটা যে তুই সাময়িক সময়ের জন্য পথভ্রষ্ট হতে পারিস, সাময়িক সময়ের জন্য তোর হয়তো মতিভ্রম হতে পারে, কিন্তু দিনের শেষে তোকে কিন্তু ঘরে ফিরতে হবেই ভাই। অর্থাৎ ও +4 দেখাচ্ছে অতিরিক্ত স্টেবিলিটির জন্য, কিন্তু ও যে সিরিজে অবস্থান করছে, ও যে জায়গায় বসে আছে, সেই জায়গায় ওর দেখানোর কথা কি, +4, অর্থাৎ ওদের সঙ্গে থাকতে হলে ওকে তো ও যে ঘরে, যে সিরিজে, যে ব্লকে ও রয়েছে, সেই ব্লকে থাকতে হলে ওর সাধারণ অক্সিডেশন স্টেট কত হওয়া উচিত, +3। তাহলে ও যতই +4 বানাতে পারুক না কেন, ওকে তো দিনের শেষে সেই +3টা দেখতে হবে, আদারওয়াইজ ও তো সমাজ থেকে বঞ্চিত হবে, ও তো ল্যান্থানাইট সমাজ ওকে বহিষ্কৃত করবে। দ্যাট ইজ ওয়াই সেরিয়াম কি করে, +4 থেকে +3 অক্সিডেশন স্টেটে আসে। এবার +4 থেকে +3 অক্সিডেশন স্টেটে আসতে হলে ওকে কি করতে হবে, একখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে। একখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো মানে কি, নিজে রিডিউসড হলো, তাহলে অন্যকে কি করবে, অক্সিডাইজ করবে। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে বলছি যে Ce4+ কিন্তু স্ট্রং অক্সিডাইজিং ইন নেচার। কি বললাম, বোঝা গেল? Ce+4 স্টেবল, নো ডাউট, বাট সেলেনিয়াম ইজ এ ল্যান্থানাইট মানে ল্যান্থানাইটের ক্যারেক্টার ওকে ম্যাচ করতে হবে, অর্থাৎ কমন অক্সিডেশন স্টেট মানে +3 ওকে দেখাতে হবে। তাহলে +4 থেকে +3 তে আসতে গেলে ও ইলেকট্রন নিয়ে নিল মানে নিজে রিডিউসড হলো, ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে, অন্যকে কি করবে, জারণ করবে, অন্যকে জারণ করবে, মানে এটা অক্সিডাইজিং ক্যারেক্টার। ওকে, নেক্সট, প্রাসোডিমিয়াম, নিওডিমিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, এদের সবার ক্ষেত্রে আমরা +4 অক্সিডেশন স্টেট দেখতে পাই, কিন্তু শুধুমাত্র অক্সাইড, ওরা কি করে, MO2 এই টাইপের কিছু অক্সাইড বানায়। প্রাসোডিমিয়াম, নিওডিমিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, এই চারটে এলিমেন্ট এরা +4 অক্সিডেশন স্টেট দেখায়, কিন্তু কোন যৌগে, অক্সাইড যৌগে, শুধু অক্সাইড যৌগে, অন্য কোনো যৌগে কিন্তু নয়। গতদিন আমরা আলোচনা করেছিলাম অক্সিজেন কিন্তু এক্ষেত্রে ফ্লুরিনের ওপরে, ফ্লুরিনের দাদা। কেন? কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটিও ভালো, প্লাস অক্সিজেন একাধিক বন্ড তৈরি করতে পারে, যেটা পিরিয়ডিক টেবিলে আর কিন্তু কেউ পারে না। নেক্সট আমরা চলে আসি এই যে ইউরোপিয়াম 2+, দেখ ওয়ান সেকেন্ড একই গল্প, ইউরোপিয়াম 2+ বানিয়েছে, ভালো কথা, কিন্তু ওকে দিনের শেষে তো +3 তে আসতেই হবে। কেন ভাই? এটা ওর ক্যারেক্টার, এটা ওর রুট,
এখান থেকে ওর জন্ম হয়েছে, ও ল্যান্থানাইড, তাহলে ওকে তো ল্যান্থানাইডের কমন অক্সিডেশন স্টেট দেখাতে হবে +3। তাহলে ও যদি +2 থেকে +3 তে আসে, তাহলে ওকে কি করতে হবে? একটা ইলেকট্রন ছাড়তে হবে। একটা ইলেকট্রন ছাড়লো মানে নিজে কি হলো? নিজে জারিত হলো। নিজে জারিত হলো, তাহলে অন্যকে কি করবে? অন্যকে বিজারিত করবে, অন্যকে রিডিউস করবে। ইউরোপিয়াম +2 হচ্ছে স্টেবল, কিন্তু ও যে জায়গায় জন্মেছে, যে সোসাইটিতে বিলং করে, সেই সোসাইটি ওকে বলছে ভাই তোমাকে +3 তে ফিরতেই হবে, তুমি ঘুরে এসো, কিন্তু এসো। তাহলে ইউরোপিয়াম +2 থেকে কি +3 তে যাওয়ার চেষ্টা করবে, ওর ক্যারেক্টার, ওর চরিত্র। তাহলে +2 থেকে যখন ও +3 তে যাবে, ওকে একটা ইলেকট্রন ছাড়তে হবে। একটা ইলেকট্রন ছাড়লো মানে কি? নিজে অক্সিডাইজড হলো, নিজে জারিত হলো, অন্যকে কি করবে? অন্যকে বিজারিত করবে, অন্যকে বিজারিত করবে। দ্যাট ইজ ওয়াই ইউরোপিয়াম 2+ কিন্তু একটা রিডিউসিং সাবস্টেন্স। আশা করি বোঝাতে পারলাম, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। এদের বেসিক যে বৈশিষ্ট্যগুলো আছে সবার মোটামুটি জাস্ট পড়ে যাব, এটা বোঝার কিছু না, এটা জাস্ট পড়ে যাব, একটু মন দিয়ে শুনে নিন। यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूं मैं। देख की बोलेছে, ऑल द लैंथेनॉइड्स, ये काला कैसे हो गया रे बाबा, इसको तो लाल होना चाहिए। All the lanthanoids are silvery white soft metals and tarnish rapidly in air। মানে প্রত্যেকটা ল্যান্থানাইড হচ্ছে সিলভারের মতন চকচকে মেটাল এবং নরম মেটাল, সফট মেটাল। the hardness increases with the increase in atomic number। এটা দে হবে না, এটা হবে অ্যাকচুয়ালি দি। ভুল করেছি, ভুল তো করতেই পারি, ঠিক আছে। দি হার্ডনেস বলছে এদের যে দৃঢ়তা, অ্যাটমিক নাম্বার বাড়ার সঙ্গে সঙ্গে সেই দৃঢ়তাটা বাড়ে। অ্যাটমিক নাম্বার বাড়ার সঙ্গে সঙ্গে এদের যে দৃঢ়তা, সেই দৃঢ়তা কি হয়? বৃদ্ধি পায়, ইনক্রিজ করে। দে হ্যাভ টিপিক্যাল মেটালিক স্ট্রাকচার, অ্যান্ড আর গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। মানে মেটালের মতন এদের ধাতব গঠন রয়েছে এবং এরা গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। ডেনসিটি অ্যান্ড আদার প্রপার্টিজ চেঞ্জ স্মুথলি এক্সেপ্ট ফর ইউরোপিয়াম অ্যান্ড ইটারবিয়াম। এদের দুজনের ক্ষেত্রে, চোখের মধ্যে আবার কি গেলি রে ভাই, যা কি হলো, ওকে। ডেনসিটি, বাকি অন্যান্য প্রপার্টি গুলো মোটামুটি স্মুথলি চেঞ্জ হয়। ওদের মেল্টিং পয়েন্ট হচ্ছে 1000 থেকে 1200 কেলভিনে, বাট একমাত্র স্যামারিয়াম মনে রাখবে, একমাত্র স্যামারিয়াম মানে এসএম, যার মেল্টিং পয়েন্ট 1623 কেলভিন। জাস্ট ছোট প্রশ্নের জন্য মনে রাখলে হবে, বাকি এর বাইরে কিচ্ছু দরকার নেই, নাথিং, কিচ্ছু দরকার নেই, এইটুকু পড়লেই হবে। আরে ভাই আমি তো বলছি, নাহলে আমাকে গালাগালি দিস, নাহলে না হয় আমাকে একটু মন খুলে গালাগালি দিস যে আপনি বলেছিলেন হয়নি। কিন্তু হ্যাঁ ভাই, গালাগালি তুই দিতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে আমার বলা বাকি কথাগুলো শুনে তারপরে কিন্তু আমাকে গালাগালি দিতে হবে। আমার বলা বাকি কথাগুলো না শুনে আমাকে যদি গালাগালি দিস, আমার এই বডিটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ইন কেস অফ গালাগালি। আমার কথাগুলো শোনার পর যদি সেখানে দেখা যায় যে বিষয়টা নেগেটিভ হচ্ছে, তারপরে আমাকে গালাগালি দিলি, গালাগালিটা আমার বডিতে ঢুকে যাবে। আমি মাথা নিচু করে দায় স্বীকার করব যে আমার দোষ ভাই, আমিও তো পার্ট একটা গোটা সিস্টেমের, তো আমার দোষে এটাই হয়েছে। কিন্তু আমার কথা না শুনে তারপরে যদি আমাকে গালাগালি দিস, তখন আমার এই বডিটা কিন্তু পারফেক্টলি ইলাস্টিক হয়ে যাবে, এবং ইন দ্যাট কেস ওটা কিন্তু এখানে ধাক্কা লেগে ছিটকে চলে যাবে, ওখানে ধাক্কা লেগে ছিটকে চলে যাবে, এবং তোর কপালে গিয়ে লাগবে ডিরেক্ট, তোর কপালে গিয়ে লাগবে প্রত্যেকটা গালাগালি, এবং দেখবি মাথায় ঢুকে পুরো বডিতে সুন্দর গালাগালিটা ছড়িয়ে যাচ্ছে, একটা অদ্ভুত ফিলিং হবে, একবার করে দেখতে পারিস। আচ্ছা, এবারে কেমিক্যাল রিঅ্যাকশনস অফ ল্যান্থানাইডস। ল্যান্থানাইডস এর যে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, ল্যান্থানাইডের কেমিক্যাল রিঅ্যাকশন গুলো কি কি, ধর মনে কর, আমি এক এক করে বলি। আচ্ছা, এই জায়গা থেকে শুরু করি। যেমন ল্যান্থানাইডের জেনারেল চিহ্ন হচ্ছে এইটা, এলএন দিয়ে কিন্তু আমরা, বা এলএন লিখে আমরা ল্যান্থানাইডকে জেনারেলি মার্ক করি। আর ল্যান্থানাইডস, এই যে ল্যান্থানাইড যারা রয়েছে, এরা প্রত্যেকেই কিন্তু রিঅ্যাক্টিভ মেটাল, এরা প্রত্যেকে রিঅ্যাক্টিভ মেটালস, অর্থাৎ সক্রিয় ধাতু, রিঅ্যাক্টিভ মেটালস। এবং মাথায় রাখবে রিঅ্যাক্টিভিটি অফ ল্যান্থানয়েডস ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ হাইড্রোজেন। হাইড্রোজেন অপেক্ষা ল্যান্থানয়েডস এর রিঅ্যাক্টিভিটি কিন্তু অনেক বেশি। যেমন মনে কর, ও যদি ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে, তাহলে ও কি করবে? ক্লোরাইড বানাবে।
প্রত্যেকটা কম্পাউন্ডের অক্সিডেশন স্টেট তুই 3 দেখতে পাবি। ও যদি নাইট্রোজেনের সঙ্গে রিয়াক্ট করে ও কিন্তু নাইট্রাইট বানাবে, এখানে ওর অক্সিডেশন স্টেট 3। ও যদি হাইড্রোজেনের সঙ্গে রিয়াক্ট করে ও কিন্তু হাইড্রাইট বানাবে, এখানে ওর অক্সিডেশন স্টেট 3। প্রত্যেকটাতে আমি বারবার লিখবো? আচ্ছা, লিখলে খুব একটা অসুবিধা নেই। এর সঙ্গে যদি আমরা HCl এর রিয়াকশন করাই, HCl, তাহলে ও কি করবে? ক্লোরাইড বানাবে, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস রিলিজ করবে। এর সঙ্গে মনে কর আমি জলের রিয়াকশন করালাম, জল, ও কি করবে? হাইড্রক্সাইড বানাবে, হাইড্রক্সাইড। মনে আছে অ্যালকালি মেটাল টাইপের যারা মেটাল, যারা অ্যাক্টিভ মেটাল, তারা কি করে? জলের সঙ্গে রিয়াক্ট করে হাইড্রাইড বানায়। ও যদি কার্বনের সঙ্গে রিয়াক্ট করে তাহলে ও কি করবে? কার্বাইড বানাবে, LnC3 বলে, সরি, Ln2C3 বানায়। ওরা যদি অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে, অক্সিজেন, ধরে ল্যান্থানাইড যদি অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে তাহলে ওরা কি করে? ল্যান্থানাইড অক্সাইড বানায়, Ln2O3। এগুলো হচ্ছে এদের জেনারেল রিয়াকশন। কখনো সেইভাবে জিজ্ঞাসা করে না, কিন্তু স্টিল একটু বলা থাকলো, একটু পড়ানো থাকলো, যাতে করে পরবর্তী সময় সুবিধা। একটু স্কেচ করে দিলাম। এটা হলো এদের জেনারেল রিয়াকশনস। এবার এখান থেকে একটা প্রশ্ন খুব কমন আসে, মাঝে মাঝেই জিজ্ঞাসা করে। ধরে নে ল্যান্থানাম হাইড্রক্সাইড অ্যান্ড লুটেশিয়াম হাইড্রক্সাইড, দুজনেই হাইড্রক্সাইড, দুজনেই OH মাইনাস রিলিজ করবে। যেহেতু দুজনেই OH মাইনাস রিলিজ করবে, OH মাইনাস রিলিজ করা মানে কি? দুজনেই বেসিক। তাহলে কার বেসিক ক্যারেক্টার বেশি? তাহলে দেখ, ল্যান্থানাম থেকে লুটেশিয়ামে গেলে কি হয়? সাইজ ছোট হয়। তাহলে দেখ, এর ক্ষেত্রে কি সাইজ বড়, এর ক্ষেত্রে কি সাইজ ছোট। লুটেশিয়ামের কথা বলছি। সাইজ বড় মানে বন্ড লেন্থ বেশি, সাইজ ছোট মানে কি? বন্ড লেন্থ কম। আর বন্ড লেন্থ যত বেশি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি মানে বন্ড ভাঙার এনার্জি কত? লম্বা বন্ড ভাঙে তাড়াতাড়ি। তার মানে ল্যান্থানাম আর OH এর মধ্যে যে বন্ডটা সেটা ভাঙবে তাড়াতাড়ি। আর এটার ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম্পারেটিভলি কি হবে? বেশি হবে। তাহলে তাড়াতাড়ি OH ছাড়বে কে? তাড়াতাড়ি OH মাইনাস আয়ন ছেড়ে দেবে। দ্যাট ইজ ওয়াই এটা হয়ে যাবে মোর বেসিক। ল্যান্থানামের সাইজ বড়, OH এর সঙ্গে বন্ড লেন্থ বেশি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি? কম। বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম মানে কি? বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যাবে মানে OH মাইনাস আয়ন তাড়াতাড়ি রিলিজ করবে, আর OH মাইনাস আয়ন তাড়াতাড়ি রিলিজ করবে মানে বেসিক বেশি। ওকে, OH মাইনাস আয়ন তাড়াতাড়ি রিলিজ করবে মানে বেসিক বেশি। নেক্সট, এবারে পরেরটায় যাব। অ্যাক্টিনয়েডস তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে কি? অ্যাক্টিনয়েডস এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন 5s 1 থেকে 14, 6d 0 থেকে 1, 7s 2, এবং অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম, এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিনাইডস। বেশ কিছু it contains artificial elements, এখানে কিন্তু বেশ কিছু কৃত্রিম মৌল রয়েছে, আর্টিফিশিয়াল এলিমেন্টস। এখান থেকে আর বেশি কিছু বলার নেই। আচ্ছা, আরেকটা কথা বলি, ল্যান্থানাইডের ক্ষেত্রে যেমন ল্যান্থানাইড কন্ট্রাকশন হয়, অ্যাক্টিনাইডের ক্ষেত্রেও কিন্তু অ্যাক্টিনাইড কন্ট্রাকশন হয়। এবং মাথায় রাখবি, ল্যান্থানাইড কন্ট্রাকশনের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু অ্যাক্টিনাইড কন্ট্রাকশনের থেকে কম। অর্থাৎ অ্যাক্টিনাইড কন্ট্রাকশনের যে তীব্রতা তার থেকে কিন্তু এটা কম, অ্যাক্টিনাইড কন্ট্রাকশনের তীব্রতা কিন্তু কম। অর্থাৎ এখানে আমি এক্সটেন্ট অফ লিখে দিই। এক্সটেন্ট অফ মানে তীব্রতা। এক্সটেন্ট অফ ল্যান্থানাইড কন্ট্রাকশন ইজ লেস দেন এক্সটেন্ট অফ অ্যাক্টিনাইড কন্ট্রাকশন।
বুঝতেই পারছিস ল্যান্থানাইডের ক্ষেত্রে পুয়ার শিল্ডিং 4F আছে, আর এর ক্ষেত্রে কি আছে, পুয়ার শিল্ডিং 4F তো আছেই, গোদের উপর বিস্ফোরা 5F ও আছে। যেহেতু 4F 5F দুটোই আছে, যেহেতু 4F 5F দুটোই আছে, তাহলে এর ক্ষেত্রে কি পুয়ার শিল্ডিং ইলেকট্রন বেশি। পুয়ার শিল্ডিং ইলেকট্রন বেশি মানে কি, পুয়ার শিল্ডিং ইলেকট্রন বেশি মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে অ্যাক্টিনাইন কন্ট্রাকশন কিন্তু কম্পারেটিভলি বেশি হবে। জেনারেল ক্যারেক্টার সিলভারি ইন নেচার, রিঅ্যাক্টিভ মেটালস মানে সক্রিয় ধাতু, অ্যাকশন of boiling water on them gives a mixture of oxide and hydride combination with most non-metal takes place at moderate temperature। বলছে গরম জলের সাথে রিঅ্যাক্ট করলে অক্সাইড আর হাইড্রাইডের মিক্সচার দেবে, আর নন মেটালের সঙ্গে রিঅ্যাকশন যেগুলো করবে সেগুলো মোটামুটি মাঝামাঝি টেম্পারেচারে করবে, মডারেট টেম্পারেচার। এটা রেডিও অ্যাক্টিভ ইন নেচার মানে তেজস্ক্রিয় প্রকৃতির হয় এবং অ্যালকালির সঙ্গে কোনো বিক্রিয়া করে না। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স জাস্ট রিডিং করলে হবে, মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কিছু করার নেই। নেক্সট এবার এদের চলে আসি এদের অক্সিডেশন স্টেট। এদের প্রথমত এদের প্রত্যেকের অক্সিডেশন স্টেট হচ্ছে কমন অক্সিডেশন স্টেট, প্রত্যেকের থোরিয়াম বাদ দিয়ে এদের প্রত্যেকের কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +3। প্রত্যেকের কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +3, প্রত্যেকের কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +3 +3 +3 +3 +3 +3 এবং এর ক্ষেত্রে হচ্ছে +। তাহলে ল্যান্থানাইডস এর মতন অ্যাক্টিনাইডস এর ক্ষেত্রেও কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +3, কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +3 এবং এদের কমন অক্সিডেশন স্টেট যেহেতু +3, তাহলে আমরা যখন এই এলিমেন্ট গুলোর ক্ষেত্রে দেখবো যে এদের কমন অক্সিডেশন স্টেটের কথা কনসিডার করব, তখন আমরা দেখবো যে এদের কিন্তু +3 প্রত্যেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এর ক্ষেত্রে যেমন +4 +5 দেখা যায়, এর ক্ষেত্রে দেখা যায় +4 +5 +6, নেপচুনিয়ামের ক্ষেত্রে দেখা যায় +4 +5 +6 +7, প্লুটোনিয়ামের ক্ষেত্রে দেখা যায় +4 +5 +6 +7, এর ক্ষেত্রে আবার দেখা যায় +4 +5 +6, মানে এটা প্লুটোনিয়াম অবধি ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট দেখা গেল। তারপরে এর ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে +3 +4, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে +3 +4, এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে +3 +4। তাহলে নেপচুনিয়াম আর প্লুটোনিয়াম এক্ষেত্রে দেখা যায়, ছোট প্রশ্নের জন্য আসতে পারে, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার শো করে, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার শো করে, সেটা কত +। এবং এদের ক্ষেত্রে এত ভ্যারাইটি অফ অক্সিডেশন স্টেটের কারণ, ভ্যারাইটি অফ অক্সিডেশন স্টেটের কারণ হচ্ছে 5D 6S আর 7, সরি ভুল করলাম, 5F 6D আর 7S, এদের মধ্যে লো এনার্জি গ্যাপ, অর্থাৎ 7S এর ইলেকট্রন পার্টিসিপেট করে বন্ডিং এ, 6D ইলেকট্রন পার্টিসিপেট করে, 5F ইলেকট্রন পার্টিসিপেট করে, সবাই মিলে পার্টিসিপেট করে। যেহেতু সবাই মিলে পার্টিসিপেট করে তাই এদের কিন্তু ভ্যারাইটি অফ অক্সিডেশন স্টেট দেখা যায়, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখা যায়। तुम्हें कोई और देखे तो जलता है दिल। তো আমাদের ভালোই ডিএফ ব্লকটাও হয়ে গেল, পড়ানোর মতন চলছে। আমি বারবার আবার প্রত্যেককে রিকোয়েস্ট করব যে পড়াগুলো জমাস না ভাই, সময় খুব কম, এত কম সময় এর মধ্যে যদি মানে রেগুলারাইজ পড়াগুলোকে মেনটেন করাটাই খুব টাফ তোদের ক্ষেত্রে। আমি জানি ফিজিক্স আছে, অঙ্ক আছে, বায়োলজি আছে, কম্পিউটার আছে, নিউট্রিশন আছে, বিভিন্ন পেপারস রয়েছে, সমস্ত পেপার সমান গুরুত্বপূর্ণ, ল্যাঙ্গুয়েজের পেপারগুলো আছে। তো তারপরেও যদি পড়া জমে যায়, মানে পড়াটা যদি জমে যায়, পড়া জমে গেলে সেটা কিন্তু মানে তোদের জন্য পরে একটা বিরাট বড় ট্রাবল ক্রিয়েট করবে। আর 2 মাস সময় আছে, আজ অলমোস্ট নভেম্বর মাসের শেষ হয়ে গেল, আর 2 মাস সময় আছে। এই 2 মাস নিজেদের জান প্রাণ লড়িয়ে দে, নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা কর। দেখ, হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই, সৎ পরিশ্রমের কোনো বিকল্প নেই। সৎ পরিশ্রম করলে হতে পারে যে রেজাল্টটা একটু দেরিতে আসবে, বাট রেজাল্ট কিন্তু আসবেই। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে এই কথা বলছি, আগেও আমি বারবার বুঝিয়েছি এই কথা, যে অনেস্টলি নিজের যে কাজটা করার কথা সেই কাজটা করে যা, ফলাফল হবে। ইনিশিয়ালি খারাপ হতে পারে, বাট ফল কিন্তু পাবি।
সো আজকের ক্লাস এই অবধি। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং ওয়ান্স এগেন থ্যাংক ইউ যে ধৈর্য ধরে ক্লাসগুলো শোনার জন্য। আমি হয়তো মাঝে মাঝে ক্লাসের মাঝখানে একটু গান ফান গেয়ে উঠি, আদারওয়াইজ আমি নিজেকে ঠিক রাখতে পারি না, কারণ ব্যাক টু ব্যাক তোদের যেমন চাপ, আমারও একটু সামান্য একটু চাপ রয়েছে। তো যদি এতে কেউ বিরক্ত হয়ে থাকে আমি ক্ষমা চাইছি, চেষ্টা করব যাতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, কন্ট্রোল করতে পারি। বাট এন্ড অফ এভরিথিং, পড়াটা বুঝতে পারছিস কিনা সেটা ইম্পর্টেন্ট। কমেন্ট করে বল দেখি যে পড়াটা কি সবাই বুঝতে পারলি। কমেন্ট এর অপেক্ষায় আমি থাকলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।